আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ম্যাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম। কেমন আছেন? জি ম্যাডাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমরা আজকে যে টপিকসটা পড়বো, এই টপিকসটা আগে একটু আমরা দেখেছি। আজকে আমরা একটু ডিটেইলস আলোচনা করব। আমরা যে টপিকসটা পড়বো আজকে সেটা হলো হোয়াইট কলার ক্রাইম। এখানে এই অর্থাৎ ভদ্রবেশী অপরাধ, এখানে আমরা যে বিষয়গুলো পড়বো এই টপিকসের সাথে রিলেটেড যে আরো যে টপিকসগুলো আছে সেটা হচ্ছে ভদ্রবেশী অপরাধ কি, অর্থাৎ হোয়াট ইজ হোয়াইট কলার ক্রাইম, এটা কনসেপ্ট দেখবো, এর কজেস দেখবো বা রিজনস দেখবো, এবং সাম কমন ক্রাইমস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে প্রচলিত যে সমস্ত ভদ্রবেশী অপরাধগুলো আমরা দেখতে পাই সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, প্রথমে আমি একটু তোমাদেরকে এই যে ভদ্রবেশী অপরাধটা কিভাবে আসলো, সাধারণত আমরা সবাই কিন্তু অপরাধ সম্পর্কে অবগত আছি, অর্থাৎ অপরাধ সম্পর্কে জানি, কিন্তু এই অপরাধ শব্দের সাথেই আবার নতুন শব্দ জুড়ে দেওয়া হচ্ছে কি ভদ্রবেশী, যেটা কি ভদ্রবেশী অপরাধ, অর্থাৎ এটা আবার কি আমাদের মনেও কিন্তু এটা প্রশ্ন আসতেই পারে, অপরাধ সম্পর্কে জানি কিন্তু ভদ্রবেশী অপরাধটা কি। তো এই জন্য আমরা এই ভদ্রবেশী অপরাধ কি এই কনসেপ্টটা জানার আগে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা একটু জানবো। দেখো, আমরা এখন যে যুগে বাস করি বা বসবাস করি, এই তথ্য প্রযুক্তির যুগে এসেও আমরা সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করি, বা আমরা যে সমাজে বসবাস করি সেখানে মানুষের জীবনের একটা বড় অধ্যায় হচ্ছে কি অপরাধ। বর্তমানে অপরাধ নেই এরকম সমাজ কিন্তু আমরা বলতে পারবো না, অর্থাৎ পৃথিবীর সব জায়গাতেই কি অপরাধ আছে, কিন্তু এই অপরাধটা বিভিন্ন ধরনের হয়, যেমন কিশোর অপরাধ, প্রাপ্তবয়স্কদের অপরাধ, ভদ্রবেশী অপরাধ ইত্যাদি। আর ভদ্রবেশী অপরাধ হচ্ছে সেই সকল অপরাধ যার পেছনে কোনো অপরাধী চক্র জড়িত নেই, এই অপরাধের সাথে পেশাগত মান মর্যাদার সম্পর্ক রয়েছে। আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পায়ন ও নগরায়নের প্রভাব, ব্যবসায়িক প্রতিযোগিতা ইত্যাদি পেছনে ইন্ধন হিসাবে কাজ করে। উচ্চবিত্ত শ্রেণীর ব্যক্তিদের তাদের কৃত যে অপরাধটা মূলত সেটাকেই আমরা বলবো ভদ্রবেশী অপরাধ। এক কথাই দেখো, উচ্চবিত্ত শ্রেণীর ব্যক্তিরা হলেন উচ্চ আর্থ সামাজিক মর্যাদার ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবী ব্যক্তিবৃন্দ। আবার দেখো, সাধারণত এই ধরনের অপরাধীরা যে সমস্ত কাজগুলো করে থাকে সেটা হচ্ছে, দেখো, ব্যবসা বাণিজ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে সুকৌশলে তাদেরকে বঞ্চিত রাখা, কালোবাজারি সৃষ্টি। সাধারণত এই ধরনের অপরাধটিকেই মূলত ভদ্রবেশী অপরাধ বলে মনে করা হয়। অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড সর্বপ্রথম ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাখ্যা করতে গিয়ে এই হোয়াইট কলার ক্রাইম প্রত্যয়টি ব্যবহার করেন। সাদারল্যান্ড তিনি বলেন যে এই ধনী শ্রেণীর সদস্যরা যারা তাদের সোশ্যাল স্ট্যাটাসকে ব্যবহার করে ব্যবসা এবং শিল্প খাতে ব্যক্তিগত কিছু অর্জন করতে গিয়ে আইনকে অমান্য করে, তাকেই হোয়াইট কলার ক্রাইম বলে। দেখো, আমরা এখানে দেখতে পেলাম যে সর্বপ্রথম অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড তিনি সর্বপ্রথম এই হোয়াইট কলার ক্রাইমের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন, এবং বিশেষ করে যারা আরো অন্য যারা অপরাধ বিজ্ঞানী যারা ছিলেন তাদেরও মনোযোগ আকর্ষণ করেন যে না, আমাদের সমাজে শুধুমাত্র অপরাধ ঘটে না, এখানে আমাদের সমাজে যারা বিত্তশালী আছে, যারা ভদ্রবেশে আমাদের সমাজে চলাফেরা করে, তারাও অপরাধী। হ্যাঁ, সেই হিসাবে উনি এই সাদারল্যান্ড
উনি বলেন যে সমাজের উচ্চপদস্থ যারা সাধারণত অর্থনীতির সুযোগগুলো কাজে লাগিয়ে জনগণের ক্ষতি সাধন করে নিজেদের, অর্থাৎ জনগণের ক্ষতি সাধন করে তারা কি করে, নিজেদের স্বার্থ সংরক্ষণ করে। আর 1872 সালে লন্ডনে আয়োজিত অপরাধ বিজ্ঞানী বা অপরাধ বিরোধী একটি সমাজে আন্তর্জাতিক সমাবেশে ক্রিমিনাল ক্যাপিটালিস্ট নামে একটি প্রবন্ধ পাঠ করেন, যেটা লেখেন প্রফেসর আলবার্ট মরিস। এই প্রবন্ধে তিনি তুলে ধরেন যে সংঘবদ্ধ ব্যবসায়ীদের অপরাধের কারণে সমাজে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যা দৃশ্যত সমাজবাসীদের চোখে পড়ে না। তবে একটি সময় হয়তো এমন হবে যখন এসব অপরাধীর সংখ্যা বৃদ্ধি পাবে, তখন আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। 1943 সালে তিনি দাবি করেন যে অপরাধকে আমাদের নতুন ভাবে আরো এর ধারণা দিতে হবে এবং কি এটাকে আরো নতুন চোখে দেখতে হবে। ক্ষমতার অপব্যবহার করে যে বা যারা স্বার্থ সুবিধা আদায় করেন সেগুলোকে অপরাধ বলে গণ্য করতে হবে এবং এর জন্য যথাযথ শাস্তির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। সাদারল্যান্ড আরো বলেন যে এই বিজ্ঞানী সাদারল্যান্ড উনি ওনার একটা গবেষণার মাধ্যমে উনি প্রমাণ করেন যে উচ্চ আর্থ সামাজিক দলের সদস্যরা নিজেদের পোশাককে কাজে লাগিয়ে অনেক নিয়ম নীতি ভঙ্গ করে এবং এগুলোকে হোয়াইট ক্রাইম হিসেবে চিহ্নিত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এতক্ষণে বুঝে গেছো। দেখো আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখলাম যে সর্বপ্রথম কিন্তু আমরা অপরাধ ধারণাটাই শুধু জানতাম, কিন্তু পরবর্তীতে এসে দেখো সর্বপ্রথম 1872 সালে লন্ডনে অপরাধ বিরোধী একটা যে আন্তর্জাতিক যে সমাবেশ হয়, সেই সমাবেশে কিন্তু সর্বপ্রথম এই হোয়াইট কলার ক্রাইম বা ভদ্রবেশী অপরাধ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এবং দেখো এই অপরাধটা এমন যে তারা তাদের পোশাক, তাদের পেশা, তাদের ব্যবসা বাণিজ্য এগুলোকে কাজে লাগিয়ে যারা সাধারণ জনগণ আছে, যারা সাধারণ মানুষ আছে, তাদেরকে তাদের যে স্বার্থ, তাদের যে সুবিধাটা আছে সেই সুবিধাগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা, তাদেরকে ঠকানো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আজকে আমাদের সমাজেও কিন্তু এরকম মানুষ অহরহ ঘুরে বেড়াচ্ছে, তাই না? দেখো ইদানিং আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে তোমরা কিন্তু সবাই বুঝতে পারছো, বা সেগুলো ঘটনা কিন্তু আমাদের দৃশ্যমান। এখন শিক্ষার্থীরা আমরা জানবো যে এই ভদ্রবেশী অপরাধটা আসলে কি, আমরা কোনটাকে ভদ্রবেশী অপরাধ বলবো। হোয়াইট কলার ক্রাইম literally means crime. Hello, assalamu alaikum ma'am. Extravagant crime. Usually the established people of the society organize such crimes. A person belonging to the socio-economic class who commits illegal acts while performing his professional duties is called a white collar crime. প্রিয় শিক্ষার্থীরা দেখো, অর্থাৎ এখানে কি বলছে যে হোয়াইট কলার ক্রাইম এর আবিধানিক অর্থই হলো কি উচ্চবিত্তের অপরাধ বা ভদ্রবেশী অপরাধ। সাধারণত সমাজের প্রতিষ্ঠিত লোকেরা এই ধরনের অপরাধ সংগঠন করে থাকে। আর্থসামাজিক শ্রেণীভুক্ত কোনো ব্যক্তি যারা পেশাগত দায়িত্ব পালনের সময় দণ্ডবিধি আইনের পরিপন্থী কাজ করেন তখন তাকে হোয়াইট কলার ক্রাইম বলে। দেখো আমরা কিন্তু একটু আগে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, ব্যাকগ্রাউন্ডে যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু আমাদের এই কথাগুলো চলে আসছিল যে এই ধরনের লোকগুলো হয় কি সমাজে প্রতিষ্ঠিত এবং এরাই কিন্তু এই অপরাধগুলোকে কি করে থাকেন, পরিচালনা করে থাকেন, ঠিক আছে? এবং আমাদের সমাজে আমাদের যে নিয়মগুলো আছে, আমাদের যে বিধিগুলো আছে, সেই বিধি এবং সেই আইনের পরিপন্থী কাজগুলো করে থাকেন। হোয়াইট কলার ক্রাইম সম্পর্কে এডউইন সাদারল্যান্ড বলেন, a crime committed by a person of responsibility and high social status in the course of his occupation. দেখো অর্থাৎ এডউইন সাদারল্যান্ড বলছেন যে ভদ্রবেশী অপরাধটা কি বলছেন, দেখো যে ক্রাইম কমিটেড বাই এ পারসন অফ রেসপন্সিবিলিটিস, এখানে তার দায়িত্বের বিষয়টা কিন্তু চলে আসছে, and high social status in the course of his
অকুপেশন। দেখো তার মানে কি, এখানে আমাদের সমাজেরই মানুষ যারা সমাজে প্রতিষ্ঠিত, তারা তাদের পেশাটাকে, তাদের যে দায়িত্ব আছে সেটাকে তারা লেবাস লাগিয়ে, এক কথায় সেটাকে কি খারাপ কাজে ব্যবহার করছে। এবং আমাদের যে জনগণ যারা আছি, আমরা সাধারণ জনগণ যারা আছি, আমাদেরকে তারা বঞ্চিত করছে। ঠিক আছে, এখন আমরা আরো একটু দেখবো এই এডুইন সাদারল্যান্ড হোয়াইট কলার ক্রাইম হিসেবে কতগুলো কাজকে উনি আলাদাভাবে আইডেন্টিফাই করেছেন। সেগুলো হচ্ছে, অর্থাৎ এডুইন সাদারল্যান্ড হ্যাজ ইনক্লুডেড দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ হোয়াইট কলার ক্রাইম। নাম্বার 1, ব্রেকিং ট্রাস্ট, serving false information in promotional advertisements. Number 3, violation of labor laws. Number 3, copy trademarks. Number 5, stealing bibliography. 6, giving false statements about one's own income. Number 7, claiming to be the grain produced by others. Number 8, interference in the interest of others. Number 9, paying bribes in commercial goods transactions. Number 10, embezzlement. প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখন যে পয়েন্টগুলো আমরা দেখলাম, একটু আমরা আরেকটু দেখি। নাম্বার 1 হচ্ছে বিশ্বাস ভঙ্গ করা। 2, প্রচারমূলক বিজ্ঞাপন ও মিথ্যা তথ্য পরিবেশন করা। 3, শ্রমিক আইন লঙ্ঘন করা। 4, ট্রেডমার্কস নকল করা। 5, গ্রন্থ সত্তত্ব চুরি করা। 6, নিজের আয় সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান করা। 7, অন্যের উৎপাদিত শস্য নিজের বলে দাবি করা। নেক্সট, পরের স্বার্থে হস্তক্ষেপ করা। বাণিজ্যিক পণ্য লেনদেনে ঘুষ প্রদান করা। এন্ড লাস্ট, আত্মসাৎ করা। দেখো যে শব্দগুলো আমি বললাম, এগুলো কিন্তু অহরহ ঘটে যাচ্ছে, তাই না, আমাদের সমাজে। আর যখন এইগুলোই হবে, তখন সেটা তাদেরকেই আমরা বলবো কি, ভদ্রবেশী অপরাধী। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের সামনে ভদ্রবেশী অপরাধটা কি সে সম্পর্কে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা কি এ সম্পর্কে বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। কজেস অফ হোয়াইট কলার ক্রাইম। ভদ্রবেশী অপরাধ যেমন একটি সোশ্যাল প্রবলেম, তেমনি একটি লেজিসলেটিভ প্রবলেম। এর কারণে সমাজ এবং রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকে। আর এই সমস্যা সমাজের ভারসাম্য এবং সংহতিকে নষ্ট করে দেয় এবং সমাজবাসীর নৈতিক মনোবল ভেঙে দেয়। অর্থাৎ বিভিন্ন কারণেই মূলত অভদ্রবেশী অপরাধটা ঘটে থাকে এবং এর ব্যাপকতাও দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো, এই ভদ্রবেশী অপরাধটা কিন্তু একটা সোশ্যাল প্রবলেম, একটা সামাজিক সমস্যা। ঠিক আছে, তো সাধারণত এই ভদ্রবেশী অপরাধের প্রধান যে কারণগুলো রয়েছে আমরা সেগুলো একটু দেখব। নাম্বার 1, টেন্ডেন্সি ফর মোর ইনকাম, অর্থাৎ অধিক আয়ের প্রবণতা। ভদ্রবেশী অপরাধের পেছনে যে অন্যতম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসায়ীদের প্রতিযোগীদেরকে তাদের হটিয়ে দিয়ে অধিক মুনাফা অর্জন করা। অর্থাৎ দেখা যায় কি, মানুষকে এই কাজ শুধুমাত্র প্রয়োজনের বশবর্তী হয়ে করে, কিন্তু এই টেন্ডেন্সি সব সময় ধনী ব্যক্তিদের মধ্যেই দেখা যায় এবং যাদের কি প্রবল অর্থ সম্পদ আছে তাদের মনে এটা একটা লোভ হয়ে দাঁড়ায়। অর্থাৎ কি, যা আছে তার চেয়ে আরো বেশি বাড়ানো, আরো বেশি আয় করার চিন্তা ভাবনা করে এবং কি এটা হচ্ছে অন্যদেরকে ঠকিয়ে, এবং আমরা মনে করি যে এটা একটা লোভ, আর যার কারণে এই অপরাধটা কি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। 2, অস্তিত্ব রক্ষা করা, প্রোটেক্ট স্ট্যাবিলিটি। 2, অস্তিত্ব রক্ষা করা। দেখো, বর্তমান শিল্পায়ন ও নগরায়ন, বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে মানুষের মধ্যে প্রতিযোগিতা, জীবনমান বৃদ্ধি, এগুলো কিন্তু আমরা দেখছি যেগুলো বৃদ্ধি পেয়েছে কিন্তু, এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনেক সময় উচ্চ পদস্থ কর্মচারীরা সাধারণত এই ভদ্রবেশী অপরাধটা করে থাকে। তাছাড়া দেখো, এই দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে সরকারি কর্মচারীদের যথেষ্ট পরিমাণ কিন্তু বেতন ভাতা প্রদান করা হয় না। এটা তাদের মধ্যে ক্রাইম টেন্ডেন্সি বৃদ্ধি করে। দেখো, বিশেষ করে আমরা একটা বিষয় জানি, যদিও এখন এটা অনেকটাই কমে গেছে, এই যে বেতন ভাতার বিষয়টা, যারা এখন বর্তমানে সরকারি চাকরি করে তাদের বেতন প্রাইভেট কোম্পানিগুলোর চেয়ে এখন অনেক ভালো। তো
আগে আমরা এই বিষয়টা অনেক দেখেছি যে সরকারি কর্মকর্তারা, আমি স্পেসিফিক ভাবে কোনো বিভাগকে এখানে ছোট করব না বা হাইলাইটস করব না, তবে তোমরা কম বেশি সবাই জানো যে কারা সাধারণত এই ধরনের অপরাধটা করে থাকে। যারা উচ্চ পদস্থ কর্মচারীরা আছে বা কর্মকর্তা যারা আছে কোনো অফিসে, তারা দেখবা অন্য কাউকে নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু ঘুষ গ্রহণ করে থাকে। হ্যাঁ, তারপরে কি আবার যদি কারোর বেতন যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু তার জীবন জীবিকার তাগিদেও কিন্তু সাধারণত এই অপরাধটা কিন্তু করে থাকে। নাম্বার 3, ডেভেলপমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন। বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নে এই হোয়াইট কলার ক্রাইম বৃদ্ধিতে কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে। কারণ দেখো, আমরা জানি যে সম্প্রতি যে দ্রুত যে উন্নয়নশীল যে শিল্প খাত, উন্নত যে দেশগুলো আছে, এই শিল্প উন্নত দেশে এইসব অপরাধ কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। তথ্য প্রযুক্তির সাম্প্রতিক এই উন্নয়নের ফলে এখন যে কম্পিউটারের নিয়ন্ত্রণে এই ভদ্রবেশী অপরাধকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে বা ব্যাপকভাবে, যেটা আমরা বলতে পারি। আর যেগুলোকে বলা হয় হচ্ছে কি সাইবার ক্রাইম। এসব অপরাধীরা ধরা পড়ার ঝামেলা থেকে মুক্ত থেকে কম্পিউটারের মাধ্যমে অপরাধ করে যাচ্ছে, এবং এইসব সাইবার ক্রাইম সংঘটিত হচ্ছে মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এই পয়েন্টের সাথে এই যে সাইবার ক্রাইম যেটা সংঘটিত হচ্ছে মূলত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে, তোমরা এই সম্পর্কে অবগত আছো। কিছুদিন আগেই কিন্তু আমাদের যে ব্যাংক থেকে যে অনেকগুলো টাকা কারা নিয়েছিল, থাইল্যান্ডের ওরা না? থাইল্যান্ড না? হ্যাঁ, হ্যালো, ডিসকাস করো। রিজার্ভ চুরি, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, তার মানে কি এটাও কিন্তু ভদ্রবেশী অপরাধ। নাম্বার 4, এক্সট্রিম কম্পিটিশন, অর্থাৎ চরম প্রতিযোগিতা। দেখো, বর্তমান যুগে বিশেষ করে ব্যবসায়িকরা কিন্তু, ব্যবসায়িক সম্প্রদায় যারা আছে তারা কি করেন, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় নামেন, তাই না? আর এই প্রতিযোগিতার ফলেই কিন্তু কি হচ্ছে, এই ভদ্রবেশী অপরাধটা সংঘটিত হচ্ছে। কারণ কি, মানুষ তাদের প্রতিদ্বন্দ্বীদেরকে কি করে, উচ্ছেদ করে দেয়, নিজে টিকে থাকতে চায়, তাই না? নিজে অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে চায়, তাই না, অন্যদেরকে সরিয়ে দিয়ে। আর এই কারণে শুধুমাত্র প্রতিযোগিতামূলক অবস্থায় টিকে থাকার জন্যই মানুষ এটা সংগঠন করতে হয়, মানুষ এটাই করে মূলত। যেমন দেখো, আইন পেশাকে টিকিয়ে রাখার জন্য আইনজীবীদের অনেক কিছুই কিন্তু গোপন রাখতে হয়, তাই না? আমরা সবাই এ সম্পর্কে অবগত আছি। নাম্বার 5, রিস্কলেস ক্রাইম, অর্থাৎ ঝুঁকিহীন অপরাধ। দেখো, যারা এই ভদ্রবেশী অপরাধের সাথে যুক্ত, তারা এমন সব অপরাধের সাথে অভ্যস্ত এবং প্রচুর অর্থ উপার্জন করে চিহ্নিত হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ দেখো, তারা অপরাধটা এমন ভাবে করে মানে প্রমাণ রাখে না, তাই না? আর এখানে কিন্তু প্রমাণটা মানে প্রমাণের বিষয়টা এখানে খুবই মানে পাওয়া যাবে না আসলে। তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, সেই অপরাধের যে চিহ্নটা রাখা, সেটা তারা এখানে বা সেটা পাওয়া যায় না আসলে প্রমাণটা। আর এই কারণেই এই অপরাধটা কিন্তু তারা বেশি করে আরো বেশি তারা করার সুযোগ পায়। আর এই জন্য বলা হচ্ছে কি, যেটা হচ্ছে কি ঝুঁকিহীন অপরাধ। আর দেখো, এই অপরাধীরা সাধারণত সমাজে দাম্ভিকতার সাথে আরাম আয়েশেই কিন্তু অবস্থান করে। আর এর অন্যতম কারণ হলো যে বা যারা এর শিকার হয় তারা অধিকাংশ ক্ষেত্রে সঠিকভাবে তাদের উপর নির্যাতন উপলব্ধি করতে পারে না। আসলে যার উপর যে এই যে যাকে ঠকানো হচ্ছে বা যার উপর এই অপরাধটা করা হচ্ছে, এটা যে তার যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, এটা কিন্তু এই উপলব্ধিটা এই ভদ্রবেশী অপরাধ যারা করে তারা কিন্তু এটা উপলব্ধি করতে পারে না। আর পারলেও কি আইনের আশ্রয় নিয়ে কোনো ঝামেলার মধ্যে তারা জড়াতে চায় না। এছাড়া প্রচলিত যে বিচার ব্যবস্থা আছে, এই সকল উঁচু স্তরের মানুষের প্রতি তারা সহানুভূতিশীল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি আছে, তুমি যদি নির্যাতিত হও, তুমি যদি ওই উঁচু স্তরের চেয়ে এই যে প্রতিষ্ঠিত ব্যক্তিদের যে তোমার অবস্থান যদি একটু নিচু লেভেলে হয়, অর্থনৈতিক দিক থেকে যদি তুমি তার চেয়ে একটু কম হও, তাহলে কিন্তু তোমার কথার চেয়ে আমাদের যে আইনি বা বিচার যে ব্যবস্থাটা আছে প্রচলিত, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের এই যে ভদ্র যারা লোক আমাদের সমাজে যারা আছেন,
তারাই কিন্তু এই সুযোগ সুবিধাটা বেশি হয়, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু এই ন্যায় বিচার থেকে কি বঞ্চিত হচ্ছে। আর যার কারণে এই ধরনের অপরাধীরা তারা নির্বিঘ্নে তাদের অপরাধ কর্ম চালিয়ে যায়। আর নেক্সট, হাই সোশ্যাল স্ট্যাটাস, উচ্চ সামাজিক মর্যাদা। দেখো এই যে ভদ্রবেশী অপরাধী যারা আছে, এই অপরাধটা করার কারণ হচ্ছে কি, যারা সমাজে প্রতিষ্ঠিত, সমাজে যারা বেশি ক্ষমতাশীল, এরা মূলত এই শ্রেণীর হওয়ার কারণে এক কথায় সমাজে তারা কি মর্যাদায় আসীন আছে, মর্যাদাশীল। এক কথা এরাই মূলত আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করে, এবং যেসব ব্যক্তি গ্রহণ করে যে তাদের দ্বারা প্রভাবিত হন, তারা খুব কম ক্ষেত্রে জানতে পারে, কারণ তাদের অপরাধ কর্ম সহজে শনাক্ত করা যায় না, এগুলো পরিসংখ্যানেও তেমন রেকর্ড করা হয় না। আর তারা মূলত তাদের যে নিজের যে ক্ষমতা আছে, এই নিজের ক্ষমতা বলে তারা প্রায় ক্ষেত্রে অপরাধ করেও গ্রেপ্তার, জেল, জরিমানা, এমনকি বিচার পর্যন্ত এড়িয়ে যান। কত নির্মম, তাই না? দেখো তারা অন্যায় করছে, অপরাধ করছে, মানুষের উপর জুলুম করছে, বাট কি বুঝতে দেয় না, কৌশল অবলম্বন করে, কিন্তু তারা সাম্প্রতিক এটা মনে সময় করে ম্যাম না। হচ্ছে এগুলো দেখা গেছে হঠাৎ করে আপনি হয়তোবা যে রেপ কেস গুলো দেখেছেন, এর আগে যে রেপ কেস গুলো বর্তমানে এখন চলছে বা হচ্ছে, আপনি হয়তোবা দেখে থাকবেন ব্যাপারগুলো আসলে, যে হ্যাঁ টেন্ডেন্সিটা এরকম থাকতেছে লোকজনের যে আপনার তারা হয়তোবা দেখা যাচ্ছে নিম্ন আদালতে একটা রায় পাচ্ছে, নিম্ন আদালতে রায় পাওয়ার পর তারা হয়তোবা আহ, আহ, একটা আপিল করার জন্য হচ্ছে তারা হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম হ্যাঁ কোর্ট মানে ক্ষমতার যে একটা অপব্যবহার অপব্যবহার, yes. সবচেয়ে বেশি হচ্ছে হলো যে আমাদের সমাজে এখন প্রচলিত হয়ে গেছে আসলে। আর এই জন্য হচ্ছে আপনার এই যে অপরাধটা, বেশি অপরাধ যেটা বলতেছেন, সেটার সাথে এটার মানে সম্পৃক্ততা আছে না, আমি যতদূর বুঝি আর কি, যে ক্ষমতার অপব্যবহারে আসলে একটা খুব মানে এই হাই সোশ্যাল স্ট্যাটাসের সাথে সম্পর্ক। হয়ে গেছে ক্ষমতার ব্যবহারটা। আর এই ক্ষমতার অপব্যবহার তারাই করে ম্যাম, যারা হচ্ছে হাই সোশ্যাল স্ট্যাটাসে আছে তারা। এখন মিড ক্লাসে যারা আছে, ধরবেন হচ্ছে মধ্যবিত্ত যারা আছে, তারা হচ্ছে কিভাবে চিন্তা করতেছে ব্যাপারগুলো, যে মধ্যবিত্তরা চিন্তা করতেছে আমি 2 টাকা ইয়ে করতেছি, কিন্তু তারা অতদূর পর্যন্ত চিন্তা করে না যে আমি হচ্ছে একটা রেপ কেসের হচ্ছে এটাকে হচ্ছে অনেক দিন ধরে টানতেছে। ম্যাম একটা ব্যাপার চিন্তা করে দেখেন, নিম্ন আদালত থেকে একটা রায় হওয়ার পরে সেটা আপিল করার জন্য তো খরচ করতে হচ্ছে, উকিলের পিছনে বলেন বা হচ্ছে আপনার তাদের হচ্ছে দৌড়াদৌড়ি করতে বলেন। 2006-এর এরকম একটা কেস ছিল, একটা মেয়ের কেস ছিল এরকম, যে মেয়েটার মা হচ্ছে হলো যখন আদালতে কাছে হচ্ছে আপিল করলো, মামলা করলো, তখন গিয়ে সে এইরকম ভাবেই হলো গিয়ে প্রথমে রায় পেয়ে গেছিল যে 6 জনেরই ফাঁসির কথা। পরবর্তীতে ধীরে ধীরে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার পরে কোনো একটা আসামি হচ্ছে আর ওখানে জেলের আসামি পর্যন্ত থাকে নাই, শুধুমাত্র হাই সোশ্যাল স্ট্যাটাসের কারণে। তাদের হচ্ছে কি বলে ওটা, ক্ষমতার অপব্যবহার বলেন বা হচ্ছে। আমি রিসেন্ট পড়েছি এই ঘটনাটা, রিসেন্ট আমি এটা পত্রিকাতে পড়েছি, নিউজটা আর কি। মানে এরকম ভাবে আসছিল যে সবাই হয়তো ভুলে গেছে এই মেয়েটার কথা। হ্যাঁ, তখন মেয়ের মাটা আর কি এভাবেই করেছে যে এই ঘটনাটা তাহলে মনে হয় ঘটেইনি। জি জি জি, মানে হচ্ছে তাহলে তো মিন্নির ঘটনা ঘটেইনি, এরকম টাইপের আর কি কথা আসছিল আর কি হয়তো বা আসছিল। অথচ ওই সময় এটা রায় কিন্তু ফাঁসি হয়েছিল। জি জি, মানে 6 জনের ফাঁসি হয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইতে যাইতে সবাই হচ্ছে বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সুন্দর মতামত দেওয়ার জন্য। আমরা পরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে করাপশন, দুর্নীতি। দেখো আমরা প্রত্যেকেই এই শব্দটার সাথে আমরা পরিচিত, আমরা অবগত, তাই না? দুর্নীতি এখন কি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, তাই না? জি ম্যাডাম। এই সমাজে যারা প্রতিষ্ঠিত যে ব্যক্তিরা আছে, যে ভদ্রলোক যারা আছেন, যারা নিজেদেরকে ভদ্র বলে দাবি করেন, হ্যাঁ, তারা কি করেন, কৌশল অবলম্বন করে নিজেদের অপরাধটাকে কি করে ঢেকে রাখে, এবং শাস্তি এড়িয়ে যাওয়ার জন্য কি করে, কৌশল অবলম্বন করে, তাই না? তারা আইন প্রয়োগকারী সংস্থা এবং রাজনৈতিক নেতাদের ঘুষ প্রদান করে বিষয়টা কি করার চেষ্টা করেন, আপোস করে নেওয়ার চেষ্টা করেন, তাই না? এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে আমাদের সমাজে অহরহ। যেমন দেখো শিল্পপতি এবং বিভিন্ন যে ব্যবসায়িক শ্রেণী যারা আছে আমাদের সমাজে, এরা কি প্রতিষ্ঠিত, তাই না? তারা কি করে, তাদের যে সম্পদটা আছে এই সম্পদ
মিথ্যা হিসাব দিয়ে প্রচুর পরিমাণে কর ফাঁকি দেয় কিন্তু। আর এটা শুধুমাত্র সম্ভব হয় যে সমস্ত আমলারা আছে তাদেরকে ঘুষ প্রদানের মাধ্যমে, তাই না? তা না হলে যেখানে যে লোক নিযুক্ত করে দেওয়া আছে একটা অফিসে ধরো, তারা যদি খুব সুন্দরভাবে, তারা যদি নিজেদের নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধটাকে যদি ঠিক রেখে যদি সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু এই দুর্নীতিটা হওয়ার সম্ভাবনা থাকে না, তাই না? বাইরের একজন মানুষ এসে কখনোই কিন্তু সে তার এই যে আমরা এখানে যেটা আমরা এখন জানতে পারলাম যে মিথ্যা হিসাব দেওয়া, এটা কিন্তু সম্ভব না যদি যদি না সেই ব্যক্তি সেখানে হেল্প না করেন, তাই না? এটা আর ম্যাম আমরা সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সব জায়গায় আছে ম্যাম। এখন নিম্ন স্তরের লোকেরা চিন্তা করে হচ্ছে 10 টাকার কথা, ওই আপনার মধ্যবিত্ত চিন্তা করে 1000 টাকার কথা, আর হচ্ছে তার উপরে যারা আছে তারা আরো বেশি বেশি হচ্ছে লোকে চিন্তা করে আর কি। এটা আমাদের সবার মধ্যেই চলে আসছে ম্যাম। এমন এমন ব্যাপারটা যে আমি যতদূর হচ্ছে আমি যতদিন ধরে কাজকর্ম করে খাচ্ছি ততদিন ধরেই দেখছি আমি ব্যাপারগুলো। যখন আমি একটা ছোট একটা কোম্পানিতে ছিলাম তখন হচ্ছে লোকে এরকম দেখতাম যে আপনি হয়তো জানবেন এই যে রশিদ মেমো বা জিনিসটা যেটা আছে মেমো থেকে চুরি করার যে জিনিসটা ছোট খাটো ক্রাইম একদম, যে আমি 1 টাকার প্রোডাক্ট নিচ্ছি কিন্তু আমি মেমোতে লিখতেছি হচ্ছে 3 টাকা। এখন এইরকম টেন্ডেন্সিটা সমাজের নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ স্তর ভাউচার যেটা বলে, তাই না? যেটা ভাউচার আর কি বলি আমরা। জি জি ম্যাম, মানে ভাউচার নকল আর কি। এটা হচ্ছে বাংলাদেশে এই সফটওয়্যার চুরির ব্যাপারটা, মানে এটা তো সফটওয়্যার রিলেটেড, মানে হচ্ছে নকল না, এটা হচ্ছে কি জানো, মানে নকল না, আমি বলবো ভাউচারে হচ্ছে কি মানে যেটা সঠিক সেটা না দিয়ে মিথ্যাটাকে বা বাড়িয়ে উপস্থাপন করা। হ্যাঁ, মানে হচ্ছে ছোটদের, মানে হচ্ছে যারা নিম্ন স্তর আছে তাদের চিন্তা ভাবনা থাকতেছে আমি 3টা টাকা পাইলে আমার হচ্ছে সন্তানের জন্য বা পরিবারের জন্য কিনতে করতে পারবো, কিন্তু তারপরেও কিন্তু এটা দুর্নীতি। এটা সে চিন্তা করতেছে কিন্তু তারপরেও কিন্তু এটা দুর্নীতি। আবার হচ্ছে মধ্যস্তরে যা ব্যাপারটা হচ্ছে তাহলে আমি একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবো। আর উচ্চ স্তরের কথা তো বললামই না ম্যাম, এরা হচ্ছে বিয়ন্ড এভরিথিং। ইয়েস, এরা অল ইন অল ছোটখাটো চুরি করে না ম্যাম, পুকুর চুরি করে, যেটাকে বলা হয় বড় চুরি। জি ম্যাম, বড় চুরি যেটা বলে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অন্যরা কথা বলো। হ্যালো। জি ম্যাডাম। জি ম্যাম, মনোযোগ সহকারে শুনতেছি ম্যাডাম। থ্যাংক ইউ। এন্ড নেক্সট, সেলফ সেন্টার্ড অ্যাটিটিউড, অর্থাৎ আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। আসলে কি প্রত্যেক ব্যক্তি তার নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, তাই না? নিজেকেই বাঁচানোর তো চেষ্টা করে সবাই, নাকি? জি ম্যাম, এটা তো আপনি আমি সবাই করব। সবাই, হ্যাঁ। এক্সেপশনালও কিছু আছে, একজনদের না হলে তো আমাদের সমাজটা আজকে টিকে থাকতো না, তাই না? ভালো মানুষ যে নাই তা না, ভালো মানুষ যদি না থাকতো তাহলে আমাদের সমাজ তো টিকে থাকতো না, তাই না? বলো, সমাজ তখন কি রোগাগ্রস্ত হয়ে যেত যদি ভালো মানুষ না থাকতো, তাই না? হ্যাঁ, তো দেখো আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কারণেও কিন্তু আমাদের সমাজে এই ভদ্রবেশী অপরাধটা কি আছে বা ঘটছে, তাই না? কারণ বলে দায়ী মনে করা হয়। দেখো কিভাবে যে ব্যক্তি তার নিজের যে স্বার্থ কেন্দ্রিক, নিজের যে স্বার্থটা, হ্যাঁ, এটার ফলে, এবং আমাদের এখন এই যে আধুনিক যুগের অর্থনৈতিক প্রবণতার যে প্রতিযোগিতা, এটাই মূলত কি ভদ্রবেশী অপরাধের মূল কারণ। আর আমাদের প্রচলিত যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় মানুষকে আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর করে তোলে, যারা কি মানুষকে ঠকিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। অর্থাৎ আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাও দেখো বর্তমান সময়ে কিন্তু এই যে খুন গুম অপহরণ, তাই না, এগুলো বেড়ে গেছে। এজন্য কি আমরা দেখা যাচ্ছে কি নিজেকে বাঁচানোর চেষ্টায় থাকি, তাই না? আর এক কথায় আমাদের যে সমাজ ব্যবস্থাটা, এই সমাজ ব্যবস্থাটাই হচ্ছে কি এক মানুষকে আত্মকেন্দ্রিক করে তুলছে, তার নিজের স্বার্থকে কি করে তুলছে, অর্থাৎ মানুষকে এই সমাজ ব্যবস্থাটাই কিন্তু স্বার্থপর করে তুলেছে, তাই না? এজন্য আমরা মনে করি যে এই যে স্বার্থপরতা দৃষ্টিভঙ্গি, এই স্বার্থপরতা দৃষ্টিভঙ্গির কারণেও কিন্তু এই অপরাধটা সংঘটিত হচ্ছে। নেক্সট, প্রফেশনাল স্কিল, পেশাগত দক্ষতা। অনেক ক্ষেত্রে পেশাগত দক্ষতা, এই যে এটার জন্য কিন্তু আমাদের এই যে আমরা যে টপিকসটা পড়ছি ভদ্রবেশী অপরাধ, এটার জন্য সুযোগ সৃষ্টি করে। যেমন দেখো পেশাগত কিভাবে,
যেমন চিকিৎসা পেশার জাল মেডিকেল সার্টিফিকেট, তারপর অবৈধ অ্যাবর্শন করা, মিথ্যা ডেথ সার্টিফিকেট দেওয়া, তারপর প্রচলিত যে নিয়ম নীতিগুলো আছে এবং অন্যান্য অপরাধের কারণেও কিন্তু এগুলো হয়ে থাকে। দেখো, পেশাগত দক্ষতা, একজন ডাক্তার যিনি কি মানুষের জীবন দেন, তাই না? জীবনটাকে কি করে দেন, রোগ মুক্ত করেন, ঠিক আছে কিনা? জি ম্যাম। অনেক সময় দেখা যাচ্ছে কি করছেন জি উনি ম্যাম। অবৈধভাবে, অনেকের আমরা দেখছি তার জাল মেডিকেল সার্টিফিকেট, তার সার্টিফিকেটটা আসল না। কিছুদিন ইদানিংকার আগে তো ঘটনা দেখলেই বোঝা আমাদের যাবে। এরকমই তো কয়েকটা ঘটনা ঘটেছে কিন্তু আমরা আমাদের নাম না দেশে। বলি কিন্তু আমরা সবাই জানি ম্যাম এটার ব্যাপারে আসলে। আমরা আমরা নাম উল্লেখ না করি, তবে আমরা মনে হয় দেখেছি কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে, এই জি রিসেন্ট, ম্যাম। জি ম্যাম। তাই না? কয়েকটা হসপিটালে কিন্তু এরকম ঘটনা ঘটেছে যে তারা কোনো ডাক্তারি পড়াশোনা করেনি, বাট তাদের কি আছে, আপনি তাদের করোনার মেডিকেল ব্যাপারটাই দেখেন না সার্টিফিকেট। ম্যাম, করোনার ব্যাপারটা দেখলেই হবে ম্যাম। আমাদের বৈশ্বিক যে বর্তমান সমস্যা সেটার উপর বেস করে দেখেন, এটাই তো হচ্ছে হলো কি পরিমাণ ছড়াইছে। আমাদের দেশে জাল সার্টিফিকেটের অভাব নাই, আমাদের এখানে থেকে করে দেওয়া হচ্ছে যে নেগেটিভ, কিন্তু দেখা যাচ্ছে যখন সেই অভিবাসী ব্যক্তি ওই দেশে যাচ্ছেন, ওই দেশে যা হচ্ছে বোর্ডিং পাসের সময় বা হচ্ছে ওই দেশের হচ্ছে আপনার ইমিগ্রেশনে যে আটকে যাচ্ছেন, তারা হচ্ছে কোভিড হচ্ছে পজিটিভ আসতেছেন। তো এখান থেকে ব্যাপারটা একই সাথে যেমন দেশের হচ্ছে হলো গিয়ে সুনাম নষ্ট হচ্ছে, তার সাথে সাথে হচ্ছে হলো গিয়ে তার যে ব্যক্তি এখান থেকে লাখ লাখ টাকা খরচ করে গেছেন, যে ব্যক্তি হচ্ছে তার সর্বস্ব বিকায়া হচ্ছে আবার নতুন করে হচ্ছে প্রবাসী হিসেবে নিজের নাম ইয়ে করছেন, তারা হচ্ছে হলো গিয়ে বিপদে পড়ে যাচ্ছেন। তো এরকম ঘটনা যোগাযোগ মাধ্যম বলেন বা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, সব জায়গায় হচ্ছে আসছে ম্যাম এগুলা, যে আমরা কতটা হচ্ছে নিচে নেমে গেছি আর কি। আমরা কতটা নিচে নেমে গেছি। ইয়েস, থ্যাংক ইউ। পরেরটা মোরাল ডিগ্রেডেশন, নৈতিক অবক্ষয়। দেখো, নৈতিকতা একজন মানুষকে সৎ পথে পরিচালিত করে। সাধারণত নৈতিকতা ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা, সৎ সহচর্য, এগুলো থেকেই কিন্তু অর্জিত হয়, তাই না? অর্থাৎ বর্তমানে এই যে শিল্পায়নের যুগে মানুষের মধ্যে নৈতিকতার চরম অভাব দেখা দিয়েছে, আর তাই মানুষ সামান্য ব্যক্তি স্বার্থের কারণে অন্যের সর্বোচ্চ লুট করতেও কিন্তু দ্বিধা করে না, অর্থাৎ অন্যকে ঠকাতে, তার সবকিছু কেড়ে নিতেও কিন্তু দ্বিধা বোধ করে না। আর এর জন্যই আমরা দেখি সামান্য ব্যক্তি স্বার্থের কারণে দেশের যে খনিজ সম্পদ গুলো আছে বিদেশি কোম্পানির হাতে আমরা কি তুলে দিচ্ছি, তাই না? জি দেখো, ম্যাম। হ্যাঁ, আর এটার আরো একটা কারণ আছে আসলে, এগুলো আমরা যে উত্তোলন করব, এই উত্তোলনের জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, সেগুলো অবশ্য আমাদের নাই, এজন্য আমরা আমাদেরকে বিদেশিদের কাছে দ্বারস্থ হতে হয়, তাই না? জি। এন্ড নেক্সট, ল্যাক অফ এডুকেট অ্যাকশন অফ অথরিটি, অর্থাৎ কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপের অভাব। আমরা জানি যে সরকার হচ্ছে কি, একটা দেশ কিন্তু পরিচালনা করে একটা সরকার, তাই না? জি আর ম্যাম। দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও কিন্তু কার? একটা সরকারের, একটা দেশের সরকারের। কিন্তু দেখো, আমরা দেখি এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আমলাদের দুর্নীতির বিষয়ে সরকার কি জানেন না বলো, একদম কিন্তু উদাসীন। আমরা এভাবে আসলে দেখছি, আমরা সাধারণ মানুষ, আমরা এগুলো কথা বলতে গেলেও আমাদের সমস্যা, তাই না? কিন্তু আমরা তো সর্বোপরি আমরা মানুষ। হ্যাঁ, বিশেষ করে আমলারা যে দুর্নীতি করে এটা কিন্তু অবশ্যই জানার কথা। রিসেন্ট দেখো, আমাদের দেশে যে সমস্ত আমলাদের এই যে দুর্নীতিগুলো বের হচ্ছে, কেন হচ্ছে? সরকার অবগত আছে বলেই কিন্তু এটা বের হচ্ছে, এখন আমরা জানতে পারছি, তাই না? সামান্য একটু পদক্ষেপ নিলেই এলাকা অনেক কিছু হচ্ছে এলাকা চেঞ্জ হতে পারে দেশের, চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ, দেশটা একদম অন্যরকম হয়ে যেতে পারে কিন্তু। কিছু পদক্ষেপ নিলে। হ্যাঁ, দেখো যে ব্যাপারে আর কি সরকার উদাসীন। ইয়েস, কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করলেও আমরা কিন্তু সেটা কি সফলভাবে বাস্তবায়ন করতে দেখি না, তাই কারণ না? আপনি দুর্নীতি যে পড়াইছেন ম্যাম সেটার সাথে এটা আপনি রিলেট করতে পারবেন হয়তো, বা দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষ যখন হচ্ছে নিজে দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়, আমি এখানে সরকারকে বলছি না, আমি বলছি এখানে মনে করেন একটা অথরিটিকে দেওয়া হলো বা একটা অডিট কোম্পানিকে দেওয়া হলো একটা কোনো একটা অফিসের হচ্ছে অডিট করার জন্য, সেই অডিট কোম্পানি হচ্ছে হলো তার মানে জ্ঞানটা প্রয়োগ করে সে চেষ্টা করবে যে এই যে অফিসে কি দুর্নীতিগুলো আছে বা এই অফিস থেকে কি পরিমাণ টাকা এপাশ ওপাশ হয়েছে সেগুলো হচ্ছে খুঁজে বের করা। কিন্তু যখন সেই কর্তৃপক্ষ তার দায়িত্ব ভুলে গিয়ে
কিছুটা ঘুষ বা হচ্ছে কিছুটা হচ্ছে প্রফেশনাল স্কিল। ম্যাম এই যে হোয়াইট কলার ক্রাইমের আপনি যেগুলো হচ্ছে আপনি বৈশিষ্ট্যগুলো বলছেন, সেই জিনিসগুলো আপনি সবকিছু অ্যাড করে এই ল্যাক কারণগুলো বলছি। অথরিটিতে আপনি ইনপুট করতে পারেন চাইলে। দেখা যাচ্ছে যে হ্যাঁ, কর্তৃপক্ষই সেখানে হচ্ছে দুর্নীতি করতেছে। এখন Yes. সেখান থেকে হচ্ছে কি আশা করতে পারেন তখন? টোটাল ব্যাপারটা এই ল্যাক অফ অ্যাটিটিউডের মধ্যে অনেকগুলো পয়েন্ট আপনি অ্যাড করতে পারেন চাইলে, যদি আমি হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে দেখি। আচ্ছা, দেখো আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমরা সবাই কি নির্ভর করতে পারি বলো, বিশ্বাস না করতে ম্যাম, পারি? না ম্যাম, পারি না কিন্তু। তারপরে আমাদের সরকারি প্রতিষ্ঠানে আমরা কিন্তু এটা জানি, মানে এখন সবাই এটাই মনে করি যে ঘুষ ছাড়া কি কোনো কাজই হয় না, তাই না? আর এই কারণে কি কর্তৃপক্ষের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত না বলো? যখনই সতর্ক হবে তখন কিন্তু এই ধরনের অপরাধটা আমাদের সমাজে আর সংঘটিত হবে না, হবে না। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণে এই যে ভদ্রবেশী অপরাধের যে কারণগুলো আমরা দেখলাম, যদি আমাদের সমাজে এই কারণগুলো যদি বিদ্যমান থাকে তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে আমরা এই ভদ্রবেশী অপরাধটা কিন্তু দূর করতে পারবো না, বরং কি হবে, আরো দিন দিন বৃদ্ধি পাবে, তাই না? জি ম্যাম। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা এই যে আলোচনাটা করলাম, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? জি ম্যাডাম। জি ম্যাম। ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আরেকটা টপিকস একটু আলোচনা করতে চাচ্ছি। জি ম্যাম, করেন ম্যাম, খুব ইন্টারেস্টিং একটা টপিক ম্যাম। হ্যাঁ, আর একটু আছে, তোমাদের কষ্ট হবে কি? জি না ম্যাম। থ্যাংক ইউ। আমরা এখন যে আলোচনাটা করতে চাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা টপিকস। হ্যাঁ, এটা আসলে আমাদের সমাজে এই অপরাধটা অহরহ ঘটছে, বা আমাদের থেকেও হয়তো বা অনেকে আমাদের সাথেও করছে, বাট আমরা কি প্রতিবাদ করতে পারি না, বা তারা এই অপরাধীরা এমন সুকৌশলে অপরাধগুলো করে থাকে যে আমরা আসলে বুঝতেও পারি না। আমরা যে প্রতিরোধ করব বা প্রতিবাদ করব সেটা কি আমরা বুঝতেও পারি না, আমাদের কেমন ভাবে ঠকায়। ঠিক আছে, তো আমরা একটু দেখি। আমরা এখন যেটা করব যে বাংলাদেশে প্রচলিত কতিপয় ভদ্রবেশী অপরাধ, অর্থাৎ সাম অফ দ্য কমন ক্রাইমস ইন বাংলাদেশ। দেখো, আমরা আমাদের যে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো তাদের দুর্বল যে প্রশাসনিক কাঠামো, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, অসৎ ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা কর্মচারীর সহযোগিতায় এই ভদ্রবেশী অপরাধের পথটাকে সুগম করে দেয়। আসলে আমরা যে টপিকসটা আমাদের আলোচনার সাপেক্ষে আসলে অনেক কথা এখানে না একদম ইন্ডিকেট করে আসলে বলা লাগে বা বলতে হয়। হ্যাঁ, কারণ কি, আর এগুলো তো ধরো আমরা প্রমাণ সাপেক্ষেই বলি যে না আমরা আমাদেরকে কি বলবে বা কি হবে, এই জন্য আমরা এই কথাগুলো বলবো না। কিন্তু আসলে দেখো আমাদের চোখের সামনে এগুলো ঘটে যাচ্ছে। আর যেহেতু এটা আমাদের একটা সাবজেক্ট, এই জন্যই আমাদের এই সাবজেক্টের সাথে বা এই টপিকসের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে সেটা অবশ্যই আমাদের কি আলোচনা করতে হবে, তাই না, বা জানতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এখন দেখবো যে বাংলাদেশে যেসব সাধারণত যেসব ভদ্রবেশী অপরাধগুলো লক্ষ্য করা যায় সেগুলো একটু আমরা জানার চেষ্টা করব। নাম্বার 1, ট্যাক্স ইভেশন, অর্থাৎ আয়কর ফাঁকি দেয়া। দেখো, এটা এমন এক ধরনের অপরাধ যা আমাদের দেশে কি অধিকাংশ লোকই এটা করে থাকে, তাই না? যা আয় করে কি সেই হারে কর দেওয়া তো দূরের কথা, কর ফাঁকি দেওয়ার চেষ্টা করে সবসময়। ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করে। অর্থাৎ সে ব্যক্তির যে কর দেওয়ার যোগ্যতা রাখে, হ্যাঁ, সেটা থেকে কি করে, সে নিজেকে করদাতা হিসাবে প্রকাশ করে না, তাই না? জি ম্যাম। আর এই যে আমাদের দেশে এই ধরনের সংস্কৃতিটা, আয়কর প্রদান করার যে সংস্কৃতিটা, এটা কিন্তু এখনো এটা গড়ে ওঠেনি। আর সমাজের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে আমাদের সমাজে যারা বুদ্ধি হিসেবে নিজেদেরকে পরিচয় করান, সেটা হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেটা হতে পারে ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ সবাই মূলত এটার এই তালিকায় আছে। সম্প্রতি সরকারের যে দুর্নীতি বিরোধী যে অভিযানটা এবং রাজস্ব বোর্ডের যে তৎপরতায় মূলত আমরা এই ধরনের চিত্রটা দেখেছি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? জি ম্যাম। আমরা কিন্তু এই যে কারা আয়কর কারা কর ফাঁকি দিচ্ছে এটাও কিন্তু আমরা বিভিন্ন টিভির নিউজে বা পেপার পত্রিকাতে কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি। শুধুমাত্র ম্যাম হচ্ছে ছোটখাটো একটা 15 সালের একটা যদি আপনি দেখেন,
শুধুমাত্র মামলা হয়েছে, মামলা সরকার মামলা করছে বা হচ্ছে অন্য একটা কোনো পক্ষ মামলা করছে, এরকম 24,572টা মামলা আছে। এই মামলার মধ্যে প্রায় 30,946 কোটি টাকা এইরকম হচ্ছে টাকা, পরিমাণ টাকা মূল্য সংযোজন কর আর কি, মূসক যেটাকে বলে, এটা হচ্ছে এখনো স্টিল নাও সরকার পাওনা আছে আর কি, শুধুমাত্র মামলার জন্য। মামলা যেগুলোতে হয়েছে সেগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য। হ্যাঁ। এন্ড নাম্বার 2, ইভোশন অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট ডিউটিস, অর্থাৎ আমদানি রপ্তানি শুল্ক ফাঁকি দেওয়া। দেখো আমাদের দেশে এক শ্রেণীর কাস্টমস কর্মকর্তা আছে এবং কিছু বন্দর কর্তৃপক্ষ আছে, এবং এই ধরনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে প্রায় কিন্তু ব্যবসায়ীদের শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে, তাই না? যেসব দ্রব্যে কর কম বা নেই সেই সব দ্রব্য আমদানির নামে কি করে অন্য দ্রব্য আমদানির কাজে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু বাদ পড়ে না। অর্থাৎ কি জানো, যে সমস্ত দ্রব্যগুলো বিদেশ থেকে আনলে আমদানি করলে তার কর দেওয়া হবে না, এরকম ভাবে অনুমতি নিয়ে তারা কি করে বড় ধরনের কিছু নিয়ে আসে। ছোটটা নিয়ে আসার কথা, মানে যেটার কর দেওয়ার কথা না, নাই কর দিতে হয় না, এটা অনুমোদন নিয়ে তারা কি করে যেটা কর দিতে হয় সেই সমস্ত পণ্য নেশে, বাট কি করে তারা সরকারের চোখে ফাঁকি দেয়, তাই না? আর এটাতে সহযোগিতা করে এক ধরনের অসৎ কাস্টমস কর্মকর্তা, তাই না? হ্যাঁ। নাম্বার 3, ঘুষ গ্রহণ। দেখো আমরা জানি যে এই যে ভদ্রবেশী অপরাধের সবচেয়ে সর্বোৎকৃষ্ট এবং বিস্তৃত ক্ষেত্রটা হচ্ছে কি বিভিন্ন স্তরে ঘুষের আদান প্রদান করা। এক কথায় কোনো কাজ করার কথা, কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা, কোনো বিষয়ে কোনো অংশগ্রহণ করার কথা, সেখানে কি মানে তাদের যে স্বার্থ রয়েছে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্যই মূলত এই ঘুষটা গ্রহণ করে। মানে দেখো একটু সিগনেচার তার কয়েক সেকেন্ডের বিষয় না, বলো সেটা করবে না কেন, তাকে বাড়তি কিছু দিতে হবে। তার মানে আমাদের সমাজে এখন এই ঘুষটা একটা কমন ইস্যু হয়ে গেছে। আমরা সবাই জানি, সবাই দেখি, কিন্তু কি প্রকাশ্যে কেউ বলতে পারবে না। উপঢৌকন বলে ম্যাম, এটাকে এখন আর ঘুষ বলে না, উপঢৌকন বলে, উপহার। উপঢৌকন বলে, ইয়েস। নাম্বার 3, মিথ্যা আর্থিক বিবরণী, ফলস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখো এটা সাধারণত আমরা এটা দেখতে পাই ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য অথবা কোনো বিশেষ কাজ পাওয়ার জন্য যখন আর্থিক বিবরণী দাখিল করতে হয় তখন কিন্তু অনেকেই কি করে প্রতারণার আশ্রয় নেয়, তাই না? জি ম্যাম। নাম্বার 5, স্টক মার্কেট ম্যানিপুলেশন, অর্থাৎ শেয়ার বাজারের কারসাজি। আমরা জানি 2010 সালে আমাদের দেশে কি শেয়ার বাজারের একটা কেলেঙ্কারি হয়, তাই না? এবং এটা কি ইতিহাসের কিন্তু একটা চাঞ্চল্যকারী একটা ঘটনা, তাই না? জি ম্যাম। আর এটা সাধারণত কি এটা এখনো কিন্তু আমাদের দেশে এই ধারাটা এখনো কিন্তু অব্যাহত আছে। আমরা সবাই জানি যে আমাদের দেশে শেয়ার বাজার কিন্তু এখনো কি উঠে দাঁড়াতে পেরেছে, বলো? ধসে আছে আর কি, এখনো কিন্তু ধসেই আছে। ওকে। আর এটা সাধারণত কি করে, এটা হচ্ছে যে কিছু কিছু কোম্পানি তারা শেয়ার বাজারের সাথে কিছু সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে তারা কৃত্রিম ভাবে শেয়ারের কি করে, মানে যেটা সঠিক না, তাই না? 62% থেকে পুরো 10% নেমে আসছিল ম্যাম। ইয়েস। নাম্বার 6, সম্পত্তি আত্মসাৎ বা ফান্ডের অপব্যবহার। এটা কি দেখো আমরা জানি যে কোনো ব্যক্তি তার সম্পত্তির তত্ত্বাবধায়ক বা কোনো ফান্ড পরিচালনার দায়িত্ব পান, বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। যদি তাদের যেমন অনেকেই দেখো যে ধরো একটা বাড়ি, এই ঢাকা শহরে ধরো একটা বাড়ি বা কোনো জমি দেখা যাচ্ছে তার নিকট আত্মীয়ের কাছেই মনে করো এটা দায়িত্ব দিয়ে গেল, তাই না? দিয়ে উনি বাইরে চলে গেল, দিয়ে যাওয়ার পরে ওনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে যেটা দেখাশোনা করবে, তাই না? পরবর্তীতে কি করে সে কৌশলে ওটা তার নামে নিয়ে নিল। এরকম হচ্ছে না অহরহ, বলো? ঘটনা অহরহ ঘটছে ম্যাম। হ্যাঁ। অর্থাৎ দেখা যায় কি এই ধরনের দায়িত্ব পালন করে অনেকেই এইসব সম্পত্তি নিজেদের কাজে ব্যবহার করে। যেমন আমরা দেখো ট্রাস্ট বা অক্ষর সম্পত্তিতে প্রায়ই কিন্তু এই ধরনের অভিযোগ ওঠে, তাই না? জি ম্যাম। বা তারপর দেখা যায় যে অনেক ক্ষেত্রে তার আত্মীয়ের কাছে খুব কম দামে বিক্রি করে দেয়, বা না হলে কি করে লিজ দিয়ে দেয়, মানে নিজের বলে এগুলো চালিয়ে দেয় এক কথায়। নাম্বার 7, মজুতদারি। মজুতদারিটা দেখো এটা হচ্ছে যে
এটা যে বিভিন্ন ধরনের পণ্য বিশেষ করে যে খাদ্যদ্রব্য মজুত করে ব্যবসায়ীরা কি করে বাজারে কৃত্রিম একটা সংকট তৈরি করে। আজকে আমরা দেখতে পাচ্ছি না আমাদের আমরা আমাদের বাজারের দিকে তাকালে এই যে পেঁয়াজ বলো, জি ম্যাম, তারপরে পেঁয়াজ আলু, হ্যাঁ আমরা কিন্তু পেঁয়াজ আর দেখছি আলু। আমরা কিন্তু দেখছি যে কি সবাই মানে স্টক করে রেখেছে অনেক দেখা যাচ্ছে, বাট কি মার্কেটে নাই, তাই না? মার্কেটে নাই, কিন্তু ম্যাম হচ্ছে এরা নিজেদেরকে গত বছর দেখছিলেন না যে ম্যাম হচ্ছে জমায় রাখতে রাখতে এক সময় দেখা গেল পচেই গেছে, পরে পচেই হচ্ছে গেছে। সেটা আর বিক্রিও করতে পারে নাই গা। এমন একটা Yes, অবস্থা হয়ে গেছে। শুধুমাত্র হ্যাঁ যখন হ্যাঁ যেদিন থেকে ভারত বলছে যে আমাদের পেঁয়াজ আর দিবে না, সেদিন থেকেই হচ্ছে হলো গিয়ে এই পেঁয়াজের সংকট হচ্ছে সৃষ্টি হয়েছে। দেশে সংকটের আছে সৃষ্টি হয়েছে। কিন্তু হচ্ছে সংকট সৃষ্টি মানে কৃত্রিম সংকট যেটাকে বলে ম্যাম, এটা সৃষ্টি এটাকে করে। ইচ্ছাকৃত ভাবে, এটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে, অর্থাৎ এটাও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্য, এই যে আমরা যে উচ্চ মূল্যের পিছনে আমরা মূলত এই মজুতদারিকেই কিন্তু দায়ী করি, তাই না? দায়ী ইসলাম করি, এটা তো হচ্ছে সম্পূর্ণ বিরোধী ম্যাম, এটার বিরোধী কথাবার্তা বলে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ নিষিদ্ধ বলা হয়েছে ইসলামে ম্যাম। আমাদের মুসলিম প্রধান দেশ হিসেবে অন্তত এই বিষয়টা অন্তত মাথায় রাখা উচিত, কিন্তু দেশে আমাদের আর নীতিবোধ মূল্যবোধ কোন। এটার কারণ হচ্ছে আমাদের যে সুষ্ঠু তদারকির অভাব, সুষ্ঠু তদারকির অভাব, এবং যদি কঠোর নিয়ম করে দেওয়া হতো, ঠিক তাহলে আছে, তো যে অনেক পাপই হইতো না ম্যাম, অনেক ক্রাইমই হইতো না। হতো না। এই জন্য সুষ্ঠুভাবে তদারকির অভাব, আর হচ্ছে আমাদের দেশে যে আইনটা আছে তারপর এটার হচ্ছে বাস্তবায়নের অভাব, যার দরুন আজকে আমাদের এই যে আমরা চারিদিকে এখন এই যে বিশেষ করে নিত্য পণ্য দ্রব্য সামগ্রীর যে মূল্যের যে ঊর্ধ্বগতি, তাই না? এটা আমরা কিন্তু এখন অহরহ দেখছি। তারপরে বিজ্ঞাপন এবং বিক্রিতে মিথ্যা বর্ণনা দেওয়া, তাই না? জি ম্যাম। বিজ্ঞাপন এবং বিক্রিতে মিথ্যা বর্ণনা করা। দেখো আমরা জানি যে বিজ্ঞাপন হচ্ছে কি বিপণনের হাতিয়ার, অর্থাৎ ভোক্তাদের কাছে আকর্ষণীয় করে তোলার একমাত্র উপায় হচ্ছে কি বিজ্ঞাপন, তাই না? জি আর ম্যাম। এক্ষেত্রে কিন্তু যারা উৎপাদন করছে তারা কিন্তু মিথ্যার আশ্রয় নেই, তাই না? আমরা টিভিতে অনেক সময় দেখি এই যে ফেয়ার অ্যান্ড লাভলি বলো, মানে রূপচর্চার যে সামগ্রী, তারপরে আমাদের অনেক জুস আছে, আবার খাবার দাবারের অনেক বিষয় কিন্তু আছে। আসলে কি সবচেয়ে বেশি সত্য ম্যাম বলো? হচ্ছে ঘটে এটা হচ্ছে আপনার বাংলাদেশে 70% ঘটনা ঘটে এটা হচ্ছে অনলাইন মার্কেটিং এ ম্যাম। আপনি অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে ইয়েস, দেখায় আমরা একটা প্রমাণ পেয়েছি, দিচ্ছে আর আমরা প্রমাণ পেয়েছি কয়েকটা বিষয়ে। আমি নিজেই তো ভুক্তভোগী ম্যাম। সবাই এখানে হুম যারা হুম আমার হুম। আমার আমার যারা হচ্ছে সিনিয়র আপু বা ভাইয়ারা আছে, ওনারাও এটা সম্পর্কে হয়তো অবগত যে ওনারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় হয়তো বা এরকম অর্ডার করছে, বা হচ্ছে দেখা গেছে যে প্রোডাক্ট চাইছে সেই প্রোডাক্ট দেয় নাই, অথবা তার যে দিনে দেওয়ার কথা সেই দিনে দেয় নাই। এরকম ঘটনা তো ঘটছে ওনাদের সাথে, আমি শিওর। ওরই ঘটে যাচ্ছে, ইয়েস। হ্যাঁ, ঘটে চলছে ম্যাম এখনো। হ্যাঁ হ্যাঁ। এন্ড নেক্সট সাইবার ক্রাইম, দেখো এটা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে প্রযুক্তি সম্পন্ন ব্যক্তিরা নানা ধরনের অপরাধ করছে, তাই না? জি কোন ম্যাম। ব্যাংকে বা কোনো প্রতিষ্ঠানে তথ্য চুরি করে তাদেরকে ব্ল্যাকমেইল করা, সিকিউরিটি সিস্টেমটা ধ্বংস করে দেওয়া, এবং বিভিন্ন প্রতারণামূলক সাইবার ক্রাইমের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানিয়ে কি করে অর্থ উপার্জন করে, তাই না? জি আর জি এই ম্যাম। ধরনের সাইবার ক্রাইম বিশ্বের বিভিন্ন দেশের মতো বর্তমানে আমাদের বাংলাদেশেও কিন্তু এটা সংঘটিত হচ্ছে। বছরের জি ম্যাম। নাম্বার 10, হচ্ছে শুধুমাত্র। ইন্স্যুরেন্স প্রতারণা। হ্যাঁ। জি ম্যাম। হ্যাঁ, ওকে ইন্স্যুরেন্স প্রতারণা, হ্যাঁ ম্যাম। ওকে। হ্যাঁ, এন্ড লাস্ট হচ্ছে নাম্বার 11, মানি লন্ডারিং। মানি লন্ডারিংটা হচ্ছে কি যে এক দেশ থেকে অন্য দেশে অর্থ প্রেরণ করতে, অর্থ আদান প্রদানের যে আইনগত যে পদ্ধতি সেটা পরিহার করে কি করা হয়, অন্য একটা পদ্ধতি অবলম্বন করা। অন্য পদ্ধতি মানে কি অবৈধ পথ, জি তাই ম্যাম। না? অবৈধ পথ অবলম্বন করা, ঠিক আছে। নাম্বার 12, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত গোপনীয়তা ফাঁস করা, ডিসক্লোজার অফ বিজনেস ট্রেড সিক্রেটস। অর্থাৎ দেখো বর্তমান যে প্রতিযোগিতামূলক যে বাজার, এই বাজারে টিকে থাকা এবং অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন। আর তাদের এই প্রচেষ্টার অংশ হিসেবে অনেক সময় প্রতিদ্বন্দ্বী ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে গোপনীয় তথ্য পাচারের ঘটনা মূলত ঘটে থাকে, তাই না? আর এক্ষেত্রে দেখো কি, অর্থাৎ তারা এই যে বিভিন্ন কন্ট্রাক্ট পাওয়ার জন্য একটা অনৈতিক পন্থা তারা অবলম্বন করে, এবং তাদের কি টেন্ডারের যে প্রদত্ত যে দামটা আছে এই দামটা জানার মাধ্যমে নিজেদের টেন্ডারের আবেদনকে শক্তিশালী করার উদাহরণ
এই ব্যবসায়ী সমাজেই কিন্তু ভরি ভরি পাওয়া যায়, তাই না? মানে জি ম্যাম। জন্য এক কথায়, এমনকি দেখো কোন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের যে নিজস্ব যে ফর্মুলাটা আছে এগুলো কিন্তু চুরি করার ঘটনাও কিন্তু কি আমরা অহরহ দেখতে পাই। আর এগুলো মূলত হচ্ছে এই ভদ্রবেশী অপরাধের অন্তর্ভুক্ত। ঠিক আছে? জি ম্যাম। তো শিক্ষার্থীরা, আমি মনে হয় অনেক সময় নিয়ে ফেলেছি না? জি ম্যাম। অনেক সময় নিয়ে ফেলেছি। ঠিক আছে ম্যাম। জি থ্যাংক ইউ এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার আলোচনা শোনার জন্য। তোমরাও আজকে অনেক সুন্দরভাবে অংশগ্রহণ করেছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ম্যাম। ম্যাডাম।